ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ক্ষমতার প্রকারভেদ, ডিফারেন্ট ফর্মস অফ পাওয়ার। আমি ক্ষমতা কাকে বলে বা ক্ষমতার ধারণা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। এই ক্ষমতা মানে হলো এখানে রাজনৈতিক ক্ষমতা। এটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার বা ক্ষমতা বিভিন্ন রকমের হতে পারে। রাজনৈতিক ক্ষমতা, ব্যক্তিগত ক্ষমতা, গোষ্ঠীগত ক্ষমতা, এই আলোচনাগুলি খুবই প্রাসঙ্গিক। ক্ষমতা শুধু যে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ তা নয়, ক্ষমতার ব্যাপক আলোচনা করতে গেলে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা, সামাজিক ক্ষেত্রে ক্ষমতা, আদর্শগত ক্ষেত্রে ক্ষমতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা দরকার। রাজনৈতিক ক্ষেত্রে যে ক্ষমতা, এই ক্ষমতার ভিত্তি হলো অর্থনীতি, আর মতাদর্শের ভিত্তিতে অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষমতাকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়। আজকে পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোতে জাতীয় শক্তি আছে, ন্যাশনাল পাওয়ার আছে। সেই ন্যাশনাল পাওয়ার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর রাষ্ট্রের অভ্যন্তরে যারা শাসন ক্ষমতায় থাকেন, রাষ্ট্রের অভ্যন্তরে যারা দেশের জনগণের উপর শাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে পরিচালনা করেন, তারা কিন্তু চরম ক্ষমতার অধিকারী। আর এই চরম ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা। আজকের আলোচনাতে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, তিন ধরনের ক্ষমতা নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী A.R. বল, তিনি তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে উল্লেখ করেছেন যে রাজনীতির আলোচনার ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মূল বিষয় হলো রাজনৈতিক, মূল বিষয় হলো ক্ষমতা বা পাওয়ার। কি কনসেপ্ট, পাওয়ার ইজ the key concept in politics. পলিটিক্সে পাওয়ারকে গুরুত্ব দেওয়া হয়। পাওয়ার থাকলেই ক্ষমতায় থাকে, পাওয়ার থাকলেই রাষ্ট্রীয় কাঠামোকে পরিচালনা করতে পারে শাসক শ্রেণী। রাজনীতি যদি বিরোধের মীমাংসা হয়, আর এই মীমাংসা দূর করা যাবে কিভাবে, কিভাবে দূর করা যাবে, বা বিরোধের মীমাংসা করবার উপায়কে আমরা বলি যে পলিটিক্স। আর কিভাবে এই বিরোধ মীমাংসা হবে তা নির্ধারণ করে ক্ষমতা। ক্ষমতা না থাকলে বিরোধের মীমাংসা হবে না। এই বিরোধের যে মীমাংসা ক্ষমতার সাহায্যে করা হয়, এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ক্ষমতার
দুটি প্রকারভেদ আছে। রাজনৈতিক ক্ষমতার দুই ধরনের রাজনৈতিক ক্ষমতা আছে। একটা হচ্ছে আনুষ্ঠানিক বা ফর্মাল পলিটিক্যাল পাওয়ার বা আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা। দুই হচ্ছে ইনফর্মাল পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ অরাজনৈতিক অনানুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা। তাহলে রাজনৈতিক ক্ষমতাকে দুইটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আনুষ্ঠানিক বা ফর্মাল ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক বা ইনফর্মাল ক্ষমতা। ফর্মাল যে ক্ষমতা সেটা কাকে বলে? ফর্মাল ক্ষমতা হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং এই বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটিকে নিয়ে তৈরি হয় সরকার। আবার এই তিনটিকে বলা হয় সরকার। এই তিনটি বিভাগ যে ক্ষমতা ভোগ করে সেটাকে বলা হয় ফর্মাল পাওয়ার। আইন বিভাগের প্রত্যেকটা দেশ আজকে সরকারের মাধ্যমে পরিচালিত হবে। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হয় না। রাষ্ট্র বিমূর্ত একটি ধারণা। এই বিমূর্ত ধারণাকে বাস্তবে রূপ দেয় মূর্ত একটি সংস্থা, যার নাম হচ্ছে গভর্নমেন্ট বা সরকার। এই সরকারের আইন বিভাগ আইন তৈরি করে, এই সরকারের শাসন বিভাগ শাসন করে, আর বিচার বিভাগ হচ্ছে বিচার করে। তিনটি বিভাগের ক্ষমতাকে ফর্মাল ক্ষমতা বলা হয়। রাষ্ট্র মানেই আর সরকার থাকবে, আর সরকার থাকা মানেই হলো সরকারের এই তিনটি বিভাগ থাকবেই। এটা হচ্ছে ফর্মাল একটা রাজনৈতিক ক্ষমতা। দেখো, আইন বিভাগ এবং শাসন বিভাগ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে, যেমন ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, ইংল্যান্ডে পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক সরকার রয়েছে। এই সংসদীয় গণতন্ত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগ যৌথভাবে আইন তৈরি করে। আইন বিভাগের যে দল নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল সরকার গঠন করে। আর এই সরকারকে বলা হয় শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি। অর্থাৎ আইনসভার সব সদস্য শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকেন না, শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকে আইনসভার সাধারণ নির্বাচনে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই দল সরকার গঠন করে। সেই দলের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী নিযুক্ত হয় দেশের সর্বোচ্চ শাসকের দ্বারা। ইংল্যান্ডের রাজা বা রানীর দ্বারা, ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তাহলে এক্ষেত্রে আজকে যে এক্সিকিউটিভ বডি মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার তিনটি ভাগ আছে। ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা মন্ত্রী তারা ক্যাবিনেট মিনিস্টার। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা হলো রাষ্ট্রমন্ত্রী। আর ক্যাবিনেট মন্ত্রীদের যারা সাহায্য করেন তারা হলো উপমন্ত্রী। সব মিলে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় হলো শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগটা গড়ে উঠছে আইন বিভাগের মধ্যে থেকে। আইন বিভাগের সব সদস্য শাসন বিভাগের সব সদস্য নয়। সুতরাং এই শাসন বিভাগ গভর্নমেন্ট পলিসি ঠিক করে। এই শাসন বিভাগ
আইনের খসড়া তৈরি করে, এই শাসন বিভাগ বিল, সরকারি বিল উত্থাপন করে, সেই বিলের উপর তর্ক বিতর্ক হয় এবং বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে বিল পাস হওয়ার পরে সেই আইনসভাতে ভোটাভুটি হয়। দুটো কক্ষ আইনসভা হইলে এক কক্ষ থেকে আরেকটা কক্ষে যায়, তারপরে দেশের সর্বোচ্চ শাসক সই করলে সেটা আইনে পরিণত হয়। তাহলে আমরা এক্ষেত্রে দেখছি সংসদীয় গণতন্ত্রে যে ব্যক্তি শাসন বিভাগের সঙ্গে যুক্ত, সরকারের সঙ্গে যুক্ত, সেই ব্যক্তি আবার আইন বিভাগের সঙ্গে যুক্ত। তাই এই কথাটা ঠিক যে যৌথভাবে আইন বিভাগ এবং শাসন বিভাগ ক্ষমতা ভোগ করে এবং আইন তৈরি করে, আইনের খসড়া, আইনের বিল শাসন বিভাগ নিয়ে আসে, কিন্তু সেটা তর্ক বিতর্কের ক্ষেত্রে আইনসভার সব সদস্য অংশ নিতে পারে এবং সর্বশেষে ভোটাভুটির মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে 2/3 মেজরিটির প্রয়োজন হয়। তাহলে এইভাবে বিলটা পাস হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি যে পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা আইন বিভাগ এবং শাসন বিভাগের হাতে থাকবে। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীন, সেই জন্য বিচার বিভাগের যে ক্ষমতা, এটা কিন্তু সরাসরি রাজনৈতিক ক্ষমতা নয়। বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। আইন বিভাগ যে আইন তৈরি করে, সেই আইনটা সংবিধান বিরোধী হলে সেটাকে অবৈধ বলে ঘোষণা করতে পারে বিচার বিভাগ। আবার অনেক ক্ষেত্রে আইন সভা এবং শাসন বিভাগ যে আইন তৈরি করে, শাসন বিভাগ যে নির্দেশ আদেশ দেয়, তা যদি দেশের সংবিধান বিরোধী হয়, অবৈধ হয়, তাহলে সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারবে। তাই বিচার বিভাগের স্বাতন্ত্রতা আছে, কিন্তু বিচার বিভাগ থাকবেই। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে সেখানে কিন্তু আইন বিভাগের ক্ষমতা তুলনায় রাষ্ট্রপতির ক্ষমতা বেশি। রাষ্ট্রপতি হলো দেশের প্রকৃত শাসক, রাষ্ট্রের সর্বোচ্চ শাসক এবং প্রকৃত শাসক। তার নামেই শাসন কার্য পরিচালিত হয় এবং তিনি নিজেই সেই ক্ষমতা ভোগ করে। আর তার অধীনে থাকে কাউন্সিল অফ মিনিস্টার, শাসন বিভাগ বা সরকার যাকে বলছি সেটা থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু এখানে ফরমাল ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রে শাসন বিভাগের কাছে হাতে থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ার যেমন আছে, সংবিধান অনুযায়ী আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ শাসন করবে, বিচার বিভাগ বিচার করবে, এইটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার। সেখানে এই সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা হলেও এক বিভাগ অপর দুই বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটাও মার্কিন সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। যাই হোক, বিচার বিভাগের হাতে যে ক্ষমতা, সেই সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রেই হোক এবং তোমার রাষ্ট্রপতি শাসিত সরকারেই হোক, অর্থাৎ তিনটি বিভাগই যে ক্ষমতা ভোগ করে সেটা হলো ফরমাল পাওয়ার। আর এই তিনটি বিভাগের ক্ষমতাকে বলা হয় তোমার আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা। এবার আমরা দেখব যে আইন সভা আইন তৈরি করে এবং শাসন বিভাগ ও আইন বিভাগ যৌথভাবে আইন তৈরি করে। গভর্নমেন্ট পলিসি শাসন বিভাগ নির্ধারণ করে সরাসরি ভাবে, কিন্তু সেই শাসন বিভাগের তৈরি যে গভর্নমেন্ট পলিসি ডিসিশন মেকিং, সেটা কিন্তু আইন বিভাগের দ্বারা সমর্থিত হইতে হয়, ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। আইনসভা এবং শাসন বিভাগ যৌথভাবে দেশের মানুষের উপর ট্যাক্স নির্ধারণ করে, যৌথভাবে ট্যাক্স আদায় করে, লাইসেন্স প্রদান করে। দেশের যে দ্রব্য উৎপাদন হয়, দেশের যে পণ্য উৎপাদন হয় শিল্পে কারখানাতে, সেই দ্রব্যের গুণগত মান নির্ধারণ করে দেশের আইনসভা এবং শাসন বিভাগ। ডেমোক্রেটিক স্টেটে বা গণতান্ত্রিক রাষ্ট্রে
বিশেষ করে উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা থাকে। এই সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা থাকার ফলে কোনো কোনো ব্যক্তির হাতে অনেক জমি থাকে, তাদেরকে আমরা বলি জমিদার। কিছু মানুষ শিল্পপতি থাকে, ব্যক্তিগত মালিকানা থাকার ফলে শিল্পের মালিক ব্যক্তিগত ব্যক্তি হয়। ব্যক্তির হাতে বহু পুঁজি থাকে, পুঁজি কম থাকলে ব্যাংকের কাছ থেকে মূলধন সংগ্রহ করে বা পুঁজি সংগ্রহ করে কারখানায় ইনভেস্ট করে। শিল্পায়নের যুগে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রথম দিকে ব্যাপক সংখ্যক শ্রমিক নিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে প্রচুর দ্রব্য উৎপাদন করে দেশীয় বাজারে এবং বিদেশের বাজারে, এবং উপনিবেশিক শক্তি হলে সেই উপনিবেশিক শক্তি তার উপনিবেশগুলিতে বিক্রি করে প্রচুর মুনাফা লুট করে, মুনাফা অর্জন করে। এগুলো হচ্ছে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে বলে শিল্পপতিদের হাতে মূলধন কেন্দ্রীভূত হয়, অর্থ কেন্দ্রীভূত হয়, সম্পদ কেন্দ্রীভূত হয়। আর উদারীকরণের যুগে, বেসরকারীকরণের যুগে এবং বিশ্বায়নের যুগে এই শিল্পপতি তারা কিন্তু ব্যবসায়ী, শিল্পপতি এবং পুঁজির মালিক, তারা কিন্তু দেশে যেমন শিল্প কারখানা গড়ে তোলে, তেমনি তারা অন্যান্য দেশেও শিল্প কারখানা গড়ে তোলে। যার ফলে যেখানে যেখানে বা প্রায় দেশেই লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম বা রাষ্ট্র কাঠামো, এটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। এই রাষ্ট্র কাঠামোতে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে শিল্পপতি, ব্যবসায়ী, বড় বড় ধনী ব্যবসায়ী, জমিদার, তাদের হাতে মূলধন কেন্দ্রীভূত হয়। এবং এক্ষেত্রে শহরের যারা ধনী ব্যক্তি, তাদের অবস্থান শহরে হয়, গ্রামে নিরন্ন দরিদ্র মানুষ বসবাস করে। দেশে জাতীয় আয় বাড়ে, দেশের উৎপাদন বাড়ে ব্যাপকভাবে, ব্যবসার উন্নতি হয়, বিদেশে এক্সপোর্ট বাড়ে, দেশীয় পণ্য এক্সপোর্ট করে, রপ্তানি করে, আমদানি কমে যায়। যার ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হয়, দেশের গ্রস প্রোডাকশন বাড়ে, নিট প্রোডাকশন বাড়ে। দেশের প্রাইস রেট দিয়ে সেই নিট প্রোডাকশনকে, দ্রব্যকে গুণ করলে ন্যাশনাল ইনকাম হয়, আর ন্যাশনাল ইনকাম হাই হয়। ন্যাশনাল ইনকাম হাই হওয়ার ফলে ন্যাশনাল পার ক্যাপিটাল ইনকাম বাড়ে। কিন্তু দেশের মধ্যে অধিকাংশ মানুষ থাকে গরিব, অধিকাংশ মানুষ তারা দরিদ্র, তাদের হাতে মূলত রাজনৈতিক ক্ষমতা থাকে না। রাজনৈতিক ক্ষমতা থাকে শিল্পপতিদের হাতে, ধনী ব্যবসায়ীদের হাতে, পুঁজির মালিকদের হাতে। বর্তমানে আধুনিক শিল্পায়নে, যেটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ মেথডে প্রোডাকশন হয় না শিল্পে, আজকে কৃষি উৎপাদন হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে, এবং শিল্পে উৎপাদন হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে, অর্থাৎ মূলধন বেশি লাগে, লেবারের দরকার হয় না। এমন উৎপাদন পদ্ধতিতে শিল্পের মালিকের মূলধন আরো বেড়ে যাচ্ছে। আর সাবেকি যে শ্রমিক, যারা কারখানাতে শ্রমিক হিসাবে কাজ করত, সেই শ্রমিক আজকে অবলুপ্ত হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পে যারা ম্যানেজমেন্টে থাকেন, যে সমস্ত ইঞ্জিনিয়ার থাকেন, তারাই লেবারের মতো শোষিত, বঞ্চিত হচ্ছে। এবং এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে রাষ্ট্র একটা বৈধ প্রতিষ্ঠান, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রকে মেনে চলা দরকার। এবং এই ম্যানেজমেন্টের যে শ্রমজীবী মানুষ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই শ্রেণীর সঙ্গে সমঝোতা করে চলছে ক্যাপিটালিস্ট ক্লাস, এবং পুঁজিবাদকে তারা টিকিয়ে রাখছে। আর দেশের যে সরকার তৈরি হয়, সেই সরকার কিন্তু কাদের স্বার্থে কাজ করে? সেই সরকার কাজ করে ধনিক শ্রেণীর স্বার্থে, কাজ করে শিল্পপতিদের স্বার্থে কাজ করে। তার কারণ ধনিক, শিল্পপতি, মূলধনী শ্রেণী তারা নির্বাচনের আগে যে কোনো একটা রাজনৈতিক দলকে বেছে নেয় নির্বাচনে জয় লাভ করানোর জন্য, দায়িত্ব নিয়ে তারা এই কাজ করে। আর যখন সেই দল ক্ষমতায় আসবে, সেই দল কিন্তু
ধনীর স্বার্থ রক্ষা করবে। এইভাবে 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 দেখা যায় যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে শ্রমজীবী হিসাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, কুটির ছোট শিল্পী, বড় শিল্পী, ম্যানেজমেন্টে যারা কাজ করছেন তারা কিন্তু শোষিত, বঞ্চিত। আর এই রাষ্ট্র কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচন অনেক সময় প্রহসনে পরিণত হয়। আর এই রাষ্ট্র কাঠামোতে বাড়ি ঘর তৈরি করবার জন্য অনুমতি নিতে হয় সরকারের কাছ থেকে। আর এই রাষ্ট্র কাঠামোতে যারা শোষিত, বঞ্চিত মানুষ, তারা রাষ্ট্রের আইনের সমালোচনা করলে, তারা রাষ্ট্রের কাছ থেকে সুবিচার চাইলে, তারা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা চাইলে, এবং যখন সে পায় না তখন তারা গণতান্ত্রিক আন্দোলন করলে সেই আন্দোলনকে রাষ্ট্রের পুলিশ বাহিনী দিয়ে, সেই আন্দোলনকে গোয়েন্দা দিয়ে যে করে হোক তাদেরকে দমন করে। তাহলে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আইন বিভাগ, শাসন বিভাগ হচ্ছে রাজনৈতিক বিভাগ। আইন বিভাগ এবং শাসন বিভাগের সঙ্গে যারা যুক্ত তারা জনপ্রতিনিধি। আর আইন বিভাগ এবং শাসন বিভাগ যে গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে সেটা ইমপ্লিমেন্ট করে দেশের আমলারা, ব্যুরোক্র্যাটরা দক্ষ, তারা গভর্নমেন্টের নিয়ম কানুন ভালো বোঝেন, তারা চাকরিজীবী, তারা যোগ্যতার ভিত্তিতে এই সমস্ত পদে নিযুক্ত হন, তারা দক্ষতার সঙ্গে গভর্নমেন্ট পলিসিকে বাস্তবে রূপ দেয়। আর দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় বলে দেশের ব্যাপক সংখ্যক মানুষ তারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত হয়। তারা শ্রমজীবী হিসাবে কাজ করে। তারা দেশের আইন যখন ধনীদের স্বার্থ রক্ষা করে, দেশের বিচার ব্যবস্থা যখন ধনীদের ন্যায় পাইয়ে দেয়, গরিবদের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। দেশের বিচার বিভাগ রাজনৈতিক আইন ও শাসন বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার কারণ আধুনিক কালে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে যারা বিচারপতি হিসাবে নিযুক্ত হন তারা কিন্তু সরকারের এক্সিকিউটিভ বডি অর্থাৎ শাসন বিভাগের মূল ক্ষমতা যার হাতে থাকে তার দ্বারা দেশের সর্বোচ্চ শাসকের দ্বারা নিযুক্ত হন। তাহলে বিচারপতিদের পদে থাকা না থাকা, বিচারপতিদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে কি থাকবে না তা নির্ভর করছে দেশের মূল যে শাসক বা সর্বোচ্চ শাসক তার উপরে। সুতরাং এখানে বিচারপতিরা নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারেন না। এক্ষেত্রে তারা যদি সাধারণ মানুষ যখন আন্দোলন করে, সাধারণ মানুষ যখন তাদের দাবি তুলে ধরে, তাদের জীবনের নিরাপত্তা চাই, সাধারণ মানুষ তাদের সংবিধানে উল্লেখিত শিক্ষার অধিকার দাবি করে, সাধারণ মানুষ সংবিধানে উল্লেখিত যে রাইট টু লাইফ এর দাবি করে, সংবিধানে স্বীকৃত ব্যক্তিগত স্বাধীনতার দাবি তোলে, সংবিধানে স্বীকৃত সমবেত হওয়ার স্বাধীনতার দাবি করে, সংবিধানে উল্লেখিত নিরস্ত্রভাবে মিছিল মিটিং করার অধিকার দাবি করে। সেখানে আদালতের অনুমতি নিতে হয়। আর সেই গণতান্ত্রিক আন্দোলনের উপর স্টেট মেশিনারি তাদেরকে নির্মমভাবে দমন করে। স্টেট মেশিনারি গরিব, দুঃখী, ভিখারি, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না। স্টেট মেশিনারি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখে, ব্যাপক সংখ্যক মানুষকে নিরক্ষর করে রাখে কৃত্রিমভাবে। স্টেট মেশিনারি ন্যায় বিচার পাইয়ে দিতে পারে না। স্টেট মেশিনারি গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা মানুষের রক্ষা মানুষকে দিতে পারে না।
সেই স্টেট মেশিনারি কিন্তু সাধারণ গরিব দরিদ্র দুঃখী মানুষদের, দেশের যারা সম্পদশালী তাদের দ্বারা স্টেট পরিচালিত হয়ে, ধনশালীদের দ্বারা স্টেট পরিচালিত হয়ে স্টেটের আইন, স্টেটের আমলা, স্টেটের পুলিশ বাহিনী, স্টেটের মিলিটারি বাহিনী, স্টেটের গোয়েন্দা বাহিনী সমস্ত কিছু একজোট হয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। সুতরাং জনগণের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকে না। তাহলে সংবিধানে বিভিন্ন দেশের যে ভোটের অধিকার, আজকে সার্বজনীন ভোটের অধিকার, জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলেই 18 বছর বয়স হলে ভোটের অধিকার পাবে। বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যদি না হন, দেউলিয়া ব্যক্তি যদি না হন, আদালতে অপরাধী ব্যক্তি যদি না হন, তাহলে সেই অধিকার জনগণ প্রয়োগ করছে। আর যাদেরকে নির্বাচিত করছে তারা জনগণকে প্রহার করছে, দমন করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্যাল পাওয়ার মূলত উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে মূলত স্টেট মেশিনারির হাতে থাকে, স্টেট মেশিনারির পরিচালকের হাতে থাকে। স্টেট মেশিনারির রাজনৈতিক পরিচালক গভর্নমেন্ট, আর স্টেট মেশিনারির অরাজনৈতিক অংশ আমলা, স্টেট মেশিনারির অরাজনৈতিক অংশ পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, তারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে কঠোর হাতে দমন করে। এইটাই হলো স্টেট মেশিনারির চরিত্র। আর তবে কি স্টেটের হাতে যে চূড়ান্ত ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে অনেক সময় শাসক শ্রেণী ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে, শ্রেণীগত স্বার্থে দেশের সাধারণ মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে বিদেশ নীতি নির্ধারণ করে। জাতীয় ক্ষেত্রে প্রয়োজনে দেশের মধ্যে যুদ্ধ আবহাওয়া তৈরি করে। দেশের মধ্যে ন্যাশনালিজম গ্রো করার নামে তারা দেশের শত্রু হিসাবে, দেশদ্রোহী হিসাবে শাসক শ্রেণী ভূমিকা পালন করে। এটা কাম্য নয় গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে। এটা কিন্তু পলিটিক্যাল পাওয়ারকে অসম্মান করা হচ্ছে। এবার রাজনৈতিক ক্ষমতার ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা আমরা আলোচনা করব। রাজনৈতিক ক্ষমতা, ফরমাল ক্ষমতা যেটাকে আমরা বললাম আনুষ্ঠানিক ক্ষমতা, তা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম। এবার ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে থাকে? ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা থাকে ক্ষমতাসীন দলের হাতে থাকে। সরকার তৈরি করে সেই ক্ষমতাসীন দল। দল আর সরকার কিন্তু আলাদা। সরকারের প্রতিনিধি যারা, তারা কিন্তু সরকারি সিদ্ধান্ত যখন নেবেন তখন কিন্তু দলগত ভাবে নেবেন না, তারা দেশের জনগণের সরকার হিসাবে গ্রহণ করবেন। ডেমোক্রেসির এইটা নিয়ম। কিন্তু যে দলটা কিন্তু ইনফরমাল, তাহলে রাজনৈতিক দল ইনফরমাল পাওয়ার ভোগ করে। এই ইনফরমাল পাওয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। দেশে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ইনফরমাল ক্ষমতা ভোগ করে, অআনুষ্ঠানিক ক্ষমতা ভোগ করে। আনুষ্ঠানিকভাবে এদের ক্ষমতা দেওয়া হয় না, কিন্তু রাজনৈতিক ক্ষমতা এরা কিন্তু ভোগ করে। কিভাবে ভোগ করে? উদারনৈতিক গণতন্ত্রে সম্পদের উপরে ব্যক্তিগত মালিকানা থাকে, উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, যার ফলে উৎপাদনের উপকরণগুলি ব্যক্তি মালিকানা থাকে বলে, যার ফলে দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যায়। যাদের হাতে সম্পদ চলে যায়, এবং এখানে ক্লাস ডিভিশন থাকে, অর্থাৎ শ্রেণী বিভাজন থাকে, শোষক শ্রেণী থাকে, এখানে একাধিক শ্রেণী থাকে। দুটো মুখ্য শ্রেণী থাকলেও মুষ্টিমেয় ব্যক্তি, তাদের হাতে, সেই ক্লাসের হাতে ক্ষমতা থাকে। যাই হোক, একাধিক শ্রেণী উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকে। একাধিক শ্রেণীর স্বার্থের ভিত্তিতে একাধিক শ্রেণী বা গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীগুলো তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায় না। পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে
সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে নিজেদের গোষ্ঠীর স্বার্থে প্রভাবিত করা, এই চাপ দিবে। আর এছাড়া গণমাধ্যম রয়েছে, গণ আন্দোলন দেখা দেয়। সুতরাং এইগুলো হচ্ছে তোমার ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা। জনমত, ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা। জনমত গঠন, সরকার অন্যায় করলে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী জনমত তৈরি করে, বা এমনি শিক্ষিত সচেতন মানুষ সরকারের নীতিকে বিচার বিশ্লেষণ করে। নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী ইস্তেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারি ক্ষমতায় আসার পরে সেই সব প্রতিশ্রুতি পালন করলো কিনা এই ব্যাপারে যখন মেলায়, তখন দেখে যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সরকার পালন করছে না, তখন এই সরকার বিরোধী জনমত গড়ে ওঠে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের যে কর্মসূচি, সরকারের যে সিদ্ধান্ত, সে বিষয়ে জনগণকে অবহিত করে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল, সরকারের সিদ্ধান্তগুলি ঠিক না ভুল সে বিষয়ে জনগণের কাছে তুলে ধরে। আর জনগণও মিডিয়া, মাস মিডিয়ার কাছ থেকে জনগণ সরকারি নীতি সম্পর্কে জানতে পারে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে স্বার্থ গোষ্ঠীগুলি শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু স্বার্থ গোষ্ঠী সরকারের সিদ্ধান্তকে নিজেদের গোষ্ঠীর স্বার্থে প্রভাবিত করে। আর জনগণ হচ্ছে জনগণের স্বার্থ, যেটা হলো জনগণের স্বার্থ পূরণের জন্য চেষ্টা করে। তাদের হাতে যে ক্ষমতা আছে, যেটা হলো যে মুভমেন্ট করার ক্ষমতা, এইটা হচ্ছে ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা। ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা বিভিন্ন সংগঠনের থাকবে, বিপ্লবী দলের থাকবে। ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিপ্লবীরা যেমন সশস্ত্র সংগ্রাম করেছে, ইনফরমাল রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে ছিল। এবং বিভিন্ন সংগঠন, বিশেষ করে কংগ্রেস আবেদন নিবেদনের মাধ্যমে, তারপরে সংগ্রামশীল জাতীয়তাবাদের মাধ্যমে তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করতে চায়নি। সুতরাং বিপ্লবীরা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। নেতাজি এবং তার আজাদ হিন্দ বাহিনী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। এটা হলো ইনফরমাল পাওয়ার, ইনফরমাল পলিটিক্যাল পাওয়ার। ইনফরমাল পলিটিক্যাল পাওয়ার গভর্নমেন্ট ভোগ করে ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, গভর্নমেন্ট ভোগ করে ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, পুলিশ ভোগ করে ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, গোয়েন্দা ভোগ করে ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, মিলিটারি ভোগ করে ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল পার্টি ভোগ করে ইনফরমাল পলিটিক্যাল পাওয়ার। প্রেশার গ্রুপস, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে, গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক প্রেশার গ্রুপস গড়ে ওঠে। যেমন কৃষকদের স্বার্থ গোষ্ঠী গড়ে ওঠে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য, ছাত্রদের স্বার্থ রক্ষা করবার জন্য ছাত্রদের সংগঠন গড়ে ওঠে, যুবকদের স্বার্থ রক্ষা করবার জন্য যুব সংগঠন গড়ে ওঠে, মহিলাদের স্বার্থ রক্ষা করবার জন্য মহিলাদের সংগঠন গড়ে ওঠে। এইগুলো হচ্ছে ইনফরমাল, এগুলোর হচ্ছে ইনফরমাল পলিটিক্যাল পাওয়ার ভোগ করে। এইগুলি হচ্ছে ইনফরমাল। জনগণ সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে। জনগণের ব্যাপক সংখ্যক জনগণের মধ্যে তারা সংগঠন গড়ে তোলে। শ্রমিকরা যেমন ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য গভর্নমেন্টের উপরে চাপ দেয়, যাতে মূলধনী মালিকদের কাছ থেকে তাদের দাবি আদায় করে নিতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে। যখন শ্রমজীবী মানুষের কথা পুঁজির মালিকদের পক্ষ নেয় গভর্নমেন্ট এবং পুঁজিপতি শ্রেণীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং গভর্নমেন্ট সবসময় হলো ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে। এই জায়গায় শ্রমজীবী মানুষ, শোষিত কৃষক, শোষিত শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের রাস্তায় যায়। এবং বিপ্লবের রাস্তায় গেলে সেই সশস্ত্র জনরোষ, সশস্ত্র লড়াইকে
রাষ্ট্রীয় শক্তি কতটা কতটা প্রবল হতে পারে, তখন কিন্তু দেখা যায় রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দস্যু দমন করতে পারে, ব্যর্থ হয়। রাষ্ট্রীয় শক্তি দেশদ্রোহীদের দমন করতে ব্যর্থ হয়, রাষ্ট্রীয় শক্তি সন্ত্রাসবাদ দমন করতে ব্যর্থ হয়, গোয়েন্দা পুলিশ মিলিটারি সবাই ব্যর্থ হয়, জনপ্রতিনিধি ব্যর্থ হয়। কিন্তু বিপ্লবী ন্যায়ের পক্ষে যদি কোনো আন্দোলন গড়ে ওঠে, সেটা দমন করতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে সেটাকে সহজেই দমন করে দেয়। তাহলে এই ক্ষমতা ইনফরমাল কমিটি, এই ক্ষমতা হচ্ছে ইনফরমাল পলিটিক্স। দ্বিতীয়ত আলোচনা করব অর্থনৈতিক পাওয়ার বা অর্থনৈতিক ক্ষমতা। আমরা রাজনৈতিক যে ক্ষমতা আলোচনা করলাম এতক্ষণ, ফর্মাল পলিটিক্যাল পাওয়ার, ইনফরমাল পলিটিক্যাল পাওয়ার, সব পাওয়ারের ভিত্তি হলো অর্থ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা। আজকের পৃথিবীর প্রায় দেশ উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ব্যবস্থাকে গ্রহণ করেছে। 90 দশক থেকে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হওয়াতে রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন বন্ধ করে দিয়েছে, যৌথ মালিকানায় উৎপাদন বন্ধ করে দিয়েছে, ব্যক্তি মালিকানায় উৎপাদন বেড়েছে। তাই সম্পদের মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে, মুষ্টিমেয় মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের হাতে চলে গিয়েছে। সাধারণ মধ্যবিত্ত, সাধারণ ব্যবসায়ী, তাদের হাতে আজকে কোনো অর্থ নেই। তাই প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র পুঁজিপতি শ্রেণী, মূলধন মালিক বা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রহরীদার হিসাবে মিনিমাল স্টেটগুলো আজকে নয়া উদারীকরণে যে মিনিমাল স্টেটের ধারণাকে গ্রহণ করেছে, ফ্রি ট্রেড মার্কেট, অবাধ ব্যবসা বাণিজ্যের বাজার, অবাধ অর্থনৈতিক বাজার, ফ্রি ইকোনমি মার্কেট, এতে সারা পৃথিবী একাকার হয়ে গেছে। পুঁজিপতিরা বিভিন্ন দেশে গিয়ে তাদের ইচ্ছা মতো দ্রব্য তৈরি করছে, ইচ্ছা মতো ঘাটতি তৈরি করছে। আর এই ব্যাপারে প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের সরকার সহযোগিতা করছে। সরকারের হাতে প্রচুর পয়সা আছে, তারা যে ক্যাপিটালিস্টদের কাছে অর্থ আদায় করছে, আর এটা চোখে দেখা যায়। আর ক্যাপিটালিস্টরা হচ্ছে কর ফাঁকি দেয়, দেশের যারা সাধারণ গরিব মানুষ তাদের কাছ থেকে কর নিংড়ে নেয় সরকার। তার কারণ দেশের অধিকাংশ মানুষ দরিদ্র, তারা যে দ্রব্য কিনে, সেই দ্রব্য কেনার মধ্যে দিয়ে ট্যাক্স, দ্রব্যের দামের মধ্যেই ট্যাক্স ধরে নেওয়া হয়। তাই প্রত্যেকটা দরিদ্র মানুষ ট্যাক্স দেয়, কিন্তু দেশের যারা ধনী তারা কর ফাঁকি দেয়। গভর্নমেন্ট কর আদায় করে না, তার কারণ হচ্ছে গভর্নমেন্টের বন্ধু হচ্ছে ক্যাপিটালিস্টরা, মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ ওই মুষ্টিমেয় ব্যক্তির হাতে, প্রোডাকশন ফোর্স মুষ্টিমেয় ব্যক্তির হাতে। আর প্রোডাকশন আজকে মেশিনের সাহায্যে, মেশিন পরিচালনা করছে যারা, এবং যারা উৎপাদন ব্যবস্থাতে যে ম্যানেজমেন্ট তৈরি হয়, পরিচালন ব্যবস্থা রয়েছে, সেই পরিচালন ব্যবস্থায় যারা যুক্ত, তারা কিন্তু সম্পদের মালিক নয়, তারা শোষিত বঞ্চিত মানুষ। সুতরাং এই অর্থনীতিতে দরিদ্র মানুষ শোষিত বঞ্চিত হচ্ছে। এই অর্থনীতিতে যে ক্ষমতা, সেই অর্থনৈতিক ক্ষমতা দেশের মুষ্টিমেয় ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। আজকে গণতান্ত্রিক রাষ্ট্রে ধনীরা অর্থবান হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, আর দেশের সম্পদ দিনের পর দিন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সরকার এই ধনিক শ্রেণীর পাপেটে পরিণত হচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে এই গণতান্ত্রিক সরকারগুলো সোচ্চার হয় নাৎসিবাদের বিরুদ্ধে, এই গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারগুলো সোচ্চার হয় ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী রাষ্ট্রনায়ক ইটালির মুসোলিনি ফ্যাসিস্ট দলের মধ্য দিয়ে পাওয়ারে এসে রাষ্ট্র ক্ষমতাকে নিজের হাতে নিয়েছিলেন। তিনি দেশের অর্থনীতি সম্পদশালী ব্যক্তিদের নিজের কন্ট্রোলে রেখেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা দেননি, গণমাধ্যমের স্বাধীনতা দেননি, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা ছিল না, স্টেট পাওয়ার পুরোটা নিজের হাতে নিয়েছিলেন। এটা হলো একনায়কতান্ত্রিক সরকার। সেখানে অর্থনৈতিক ক্ষমতা যেমন মুসলিমীয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল, সেখানে শ্রমিকরা ধর্মঘট করতে পারত না। জার্মানির নাৎসি সরকার হিটলার তিনিও শ্রমিকদের ধর্মঘট করার অধিকার কেড়ে নিয়েছিলেন, গরিবদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন। তাহলে সেখানে যেমন ধনীদের স্বার্থ দেখা হয়েছে, আজকে উদারনীতি গণতন্ত্রের নামে স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষার নামে মুসলিম ব্যক্তির স্বার্থ রক্ষা করছে। তাই গণতান্ত্রিক রাষ্ট্রগুলি যদি আমরা চরিত্র বিশ্লেষণ করি, তাহলে কোনো অংশেই নাৎসিবাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলিকেই তারা সুকৌশলে প্রয়োগ করছে, এ কথা আমরা বলতে পারি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক পাওয়ারটা বিশ্বের সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে যেমন যেমন ধনীদের স্বার্থ, কিন্তু ধনীদের উপরে কঠোর নিয়ন্ত্রণ ছিল ফ্যাসিবাদে, নাৎসিবাদী সরকার ধনীদের উপরে কঠোর নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সেখানে বাক স্বাধীনতা ছিল না, সমবেত হওয়ার স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। কিন্তু উদারনীতি গণতন্ত্রে বাক স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, বিভিন্ন স্বাধীনতা অধিকার নাগরিকদের দেওয়া হচ্ছে। ফলাও করে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করছে, কিন্তু পাশাপাশি প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের সরকার তারা রাজনৈতিক স্বাধীনতাটাকে মানুষকে আপাত দৃষ্টিতে দিয়েছে, আবার প্রয়োজন হলে শাসক শ্রেণী ধনীদের সাহায্য নিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের হাতে থাকে না। অর্থনৈতিক ক্ষমতা যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, যারা সম্পদের মালিকের, যাদের সম্পদ খুবই কম, যাদের আয় কম, যাদের 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 দারিদ্রতা আছে, তাদের কোনো কর্তৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতাতে নেই। তারা ন্যায় বিচার পায় না, তারা সুবিচার পায় না, তারা জীবনের নিরাপত্তা পায় না। সুতরাং এছাড়া অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে উদারনীতি গণতন্ত্রে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। নারীদের আজকে বিভিন্ন অশুভ কাজে ব্যবহার করা হচ্ছে, নারীদের পাচার করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। অথচ এই উদারনীতি গণতন্ত্রে সব থেকে নারী স্বাধীনতার কথা বলে, নারী স্বাধীনতার, নারী নিরাপত্তার কথা বলে, কিন্তু আজকে সব থেকে পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাসবাদ যেমন একটা সমস্যা, তেমনি নারীদের জীবনের নিরাপত্তা, নারীর সম্মান রক্ষার বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সন্ত্রাসবাদের থেকে। এই সমস্যা কিন্তু কোনো অংশেই কম না। তাহলে অর্থনৈতিক ক্ষমতা শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে মূলত ধনীদের হাতে হাঁকে, এবং এই ধনীদের সঙ্গে সরকারের গাঁটছাড়া সম্পর্ক থাকে। আর ধনীদের কাঠের পুতুল হিসাবে সরকার, তারা সরকারি ক্ষমতায় টিকে থাকার জন্য, রাজনৈতিক পাওয়ারে থাকার জন্য সবসময় তারা ধনীদের দ্বারা প্রভাবিত, নিয়ন্ত্রিত হয়। এবার আমরা 3 নাম্বার প্রকারভেদ, আমরা ক্ষমতা 3 নাম্বার প্রকারভেদ, এটাও একটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম ক্ষমতা আমরা আলোচনা করলাম রাজনৈতিক ক্ষমতা, দ্বিতীয় ক্ষমতা আমরা আলোচনা করলাম অর্থনৈতিক ক্ষমতা। দেখো, অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে থাকে তারাই কিন্তু রাজনৈতিক ক্ষমতায় থাকে। অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে তারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি, রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত রাজনৈতিক ক্ষমতা থাকে জনপ্রতিনিধিদের। রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক অংশ হলেও রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত আমলা গোয়েন্দা, রাজনীতির দ্বারা প্রভাবিত বিচার ব্যবস্থা দেশের সাধারণ দরিদ্র মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে।
কারণই হচ্ছে যে অর্থনৈতিক ক্ষমতা তাদের হাতে থাকে। এইবার আমি আসছি মতাদর্শগত ক্ষমতা, ইডিওলজিক্যাল পাওয়ার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সিস্টেম ভালো নয়, একটা সিস্টেমের অনেক ডিমেরিট আছে, কিন্তু শাসক শ্রেণী, দেশের গণমাধ্যম, দেশের ধনিক শ্রেণী, তারা কি চাই? তারা কি বলে? তারা বলে এই শাসন ব্যবস্থাটা হচ্ছে সর্বোত্তম শাসন ব্যবস্থা, সব থেকে উন্নত শাসন ব্যবস্থা। আর উন্নত শাসন ব্যবস্থা বলে তারা প্রচার করে মানুষের মধ্যে ধ্যান ধারণা তৈরি করে। মানুষ তারা তারা একটা মন গড়া ইডিওলজি আসলে সব থেকে উন্নত শাসন ব্যবস্থা নয়। বিশৃঙ্খলা চলছে, মার্ডার, রাজধানী, ধর্ষণ, খুন, আইনের অনুশাসন চলছে না, তাও কিন্তু বলবে গভর্নমেন্ট, যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রের শাসক, তারা বলবে যে এটা ভালো চলছে, ভালো চলছে। ধ্যান ধারণা সরকারি পক্ষে এবং রাষ্ট্র বিদ্যমান উৎপাদন ব্যবস্থার পক্ষে, বিদ্যমান শাসন ব্যবস্থার পক্ষে একটা মূল্যবোধ তৈরি করে, আদর্শ তৈরি করে যে এটা উন্নত শাসন ব্যবস্থা চলছে, অনুকূলে ধ্যান ধারণা তৈরি করে। রাজনৈতিক ব্যবস্থার প্রতি, যে ব্যবস্থাটা উন্নত, এই ব্যবস্থার প্রতি মূল্যবোধ জনগণের মধ্যে তৈরি করে, অনুকূল মূল্যবোধ তৈরি করে, অনুকূল আবেগ তৈরি করে, ইমোশন তৈরি করে, অনুকূল বিশ্বাস তৈরি করে এবং অনুকূল দৃষ্টিভঙ্গি তৈরি করে। এইগুলো হচ্ছে ভাবধারা, এইগুলো হচ্ছে ভাবধারা। ভাবধারা জনগণ, সাধারণ মানুষ, তারা সচেতন নয়, তারা বোঝে না যে এই সিস্টেম, এবং জনগণ ভুগছে। জনগণ আঘাতে আঘাতে, নির্মম অত্যাচারে, নাগরিক, সিভিল সোসাইটি, নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নেই। অথচ আদর্শ তুলে ধরা হচ্ছে এটা ভালো, এটা ভালো, এটা ভালো। এই বিশ্বাস তাদের মধ্যে গড়ে তুলতে চেষ্টা করে বিদ্যমান শাসক শ্রেণী। প্রত্যেকটা পলিটিক্যাল সিস্টেমের চেয়ে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে, উদারনীতিবাদী গণতন্ত্রে যারা বিশ্বাসী, পুঁজিবাদী গণতন্ত্রে যারা বিশ্বাসী, মুষ্টিমেয় ধনিক শ্রেণীর গণতন্ত্রে যারা বিশ্বাসী, তারা প্রচার করেন যে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা শ্রেষ্ঠ ব্যবস্থা। এবং প্রত্যেকটা দেশ, রাষ্ট্র এই উদারনৈতিক গণতান্ত্রিক বৈশিষ্ট্যকে গ্রহণ করে তারা জনগণের মধ্যে ভাবধারা তৈরি করে, ইডিওলজি তৈরি করে যে শাসন ব্যবস্থা ভালো, এটাকে ধরে রাখতে হবে, তোমাদের 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 এটাকে যুক্তি দিয়ে বিচার করতে হবে, এটা বিশ্বাস করতে হবে, এটা তোমাদের অনুকূল মূল্যবোধ তৈরি করতে হবে। সিস্টেমকে আমরা পরিবর্তন তোমরা করবা না। এই সিস্টেমকে পরিবর্তন করা মানে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে ইডিওলজিটা রাষ্ট্রের সঙ্গে যুক্ত, যারা শাসন ক্ষমতায় যারা আছেন, যারা ফরমাল ক্ষমতা ভোগ করেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সবসময় কিন্তু ব্যবস্থার অনুকূলে, এবং এটা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, সর্বোত্তম একটা রাষ্ট্র, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। সেই প্লেটোর উল্লেখিত রিপাবলিক গ্রন্থে যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, শিক্ষিত হবে মানুষ, শাসক শ্রেণী শিক্ষিত হবে, নিঃস্বার্থ হবে, ত্যাগী হবে। যোদ্ধা শ্রেণী তারা নিঃস্বার্থ হবে, তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, তাদের ব্যক্তিগত পরিবার থাকবে না। সেই অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে উল্লেখিত যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণী ভালো মানুষ, সুনাগরিক, সেই শাসক শ্রেণী শিক্ষিত, সচেতন হবেন। তাহলে এমনও শাসক শ্রেণী মতোই এই পুঁজিবাদী গণতন্ত্রে তুলে ধরা হয় মতাদর্শের কথা, ভাবধারার কথা। এত কিছু শাসক শ্রেণী যতই চেষ্টা করুক, মিডিয়ার মাধ্যমে, রেডিও টিভির মাধ্যমে, পুস্তক পুস্তিকার মাধ্যমে, সরকারি প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু এই ব্যবস্থার যদি ত্রুটি থাকে, তাহলে বিপরীতে মূল্যবোধ গড়ে উঠবে, বিপরীতে বিশ্বাস গড়ে উঠবে, বিপরীতে দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে,
যে এই সিস্টেমের ত্রুটি আছে, এই সিস্টেমকে আমরা পরিবর্তন করতে চাই, এমনও ভাবধারা, এমনও ইডিওলজি তৈরি হইতে পারে। তাহলে ইডিওলজির উপরে ভিত্তি করে ক্ষমতা, তাহলে পলিটিক্যাল পাওয়ারে যেতে গেলে ইডিওলজি দরকার। পলিটিক্যাল পাওয়ারে যেতে গেলে তোমার অর্থনৈতিক ক্ষমতা দরকার। কিন্তু শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে মুষ্টিমেয় ব্যক্তি অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে তারা কৃত্রিম ভাবে ইডিওলজি তুলে ধরছে, এই সিস্টেমটাকে বৈধ বৈধ বলে তুলে ধরছে, কিন্তু আসলে তো বৈধ নয়। আসলে অনাচার, অবিচার, ন্যায় প্রতিষ্ঠার অভাব, জনগণ বুভুক্ষ, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, স্বাস্থ্য পরিষেবা ঠিক মতো পায় না, রাস্তায় চলার পথে জীবনের নিরাপত্তা নেই, রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ, এমন এমন এই যে ভাবনা, এই ভাবনা বিপরীতে তৈরি হবে, বিপরীত পলিটিক্যাল কালচার গড়ে উঠবে। শাসক শ্রেণী যতই চেষ্টা করুক শাসন ব্যবস্থার পক্ষে ইডিওলজি তৈরি করার, মতাদর্শ তৈরি করার, আর সেই মতাদর্শ তৈরি করার জন্য বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে, বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে, মাস মিডিয়াকে ব্যবহার করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলিকে ব্যবহার করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু দরিদ্র মানুষের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়। শ্রমিকদের স্বার্থ গোষ্ঠী, কৃষকদের শোষিত কৃষকদের স্বার্থ গোষ্ঠী আর ব্যবসায়ীদের স্বার্থ গোষ্ঠী কিন্তু এক হইতে পারে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মতাদর্শগত শুধু ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা কিন্তু অনেক সময় কি হয়, শাসক শ্রেণী জনগণকে বিভ্রান্ত করে, ধ্যান ধারণা তৈরি করে, তারা ভুল প্রচার করে, তারা খারাপকে ভালো হিসাবে তুলে ধরে গণমাধ্যমের সাহায্যে। তাই তাই মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে এ যাবৎকাল যত শ্রেণী বিভক্ত শোষণ ভিত্তিক সমাজ দেখা গিয়েছে, তার মানে হলো যে অতীতে দাস সমাজে যে শ্রেণী ভিত্তিক সমাজ, শোষণ ভিত্তিক সমাজ দেখা দিয়েছিল, সেই দাস মালিকদের যে ভাবধারা, যে ইডিওলজি, সেই ইডিওলজিটা ভালো, সেই ইডিওলজিটা ভালো, এটা দাসদের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সমকালীন যুগে গ্রিক বিখ্যাত দার্শনিক, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তিনিও বলেছিলেন যে স্লেভ সিস্টেম হচ্ছে একটা স্বাভাবিক সিস্টেম, এটা কাম্য, এটা ঠিক তুলে দেওয়ার কথা বলেননি, সমালোচনা তিনি করেননি, যে স্লেভদের অর্থাৎ দাসদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তাহলে তাহলে অ্যারিস্টটল ওই কৃতদাস মালিকদের দ্বারা প্রভাবিত হয়ে ওই কৃতদাস ব্যবস্থাতে যে ইডিওলজি তৈরি করেছিল, সেই ইডিওলজি কিন্তু দাসদের মধ্যে প্রসার করবার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি পাশাপাশি স্টেট মেশিনারি, স্টেটের আবির্ভাব ঘটিয়ে স্টেট সৃষ্টি হয়েছে এই দাস ব্যবস্থায়। স্টেট মেশিনারিকে কাজে লাগিয়ে দাসদের উপর অনাচার অবিচার হয়েছে। এটা তো ইতিহাস থেকে আমরা জেনেছি, এ তো গল্প নয়, এটা মিথ্যা নয়। এটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা সত্যকে অস্বীকার করব, ইতিহাসকে অস্বীকার করব, কি তাই তো? এইবার সামন্ত সমাজে, যে সামন্ত সমাজের ভাবধারা, শিক্ষা, সংস্কৃতি, রাজতন্ত্রকে সামনে রেখে সামন্ত প্রভুরা ভূমিদাসদের মধ্যে প্রবেশ করিয়েছিল, কিন্তু সেই ভাবধারা টিকে নিখো, সেই ভাবধারার বিপরীতে ভূমিদাসদের একটা অংশ, উদীয়মান ধনিক বণিক শ্রেণী, এরা কিন্তু নতুন একটা ভাবধারা তৈরি করেছিল, সংগ্রামী ভাবধারা, যে এই সামন্তবাদকে উচ্ছেদ করতে হবে। সেই উচ্ছেদ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে দরিদ্র মানুষের সমর্থন নিয়ে, ভূমিদাসদের সমর্থন নিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওই দাস সমাজের ধনিক শ্রেণী, সম্পদশালী শ্রেণী যে ভাবধারা ইডিওলজি তৈরি করেছিল, সেটাই সাধারণ মানুষের মধ্যে তারা প্রচার করেছে, কিন্তু সব সময় কাজ করে না। বিপরীতে কৃতদাসরা লড়াই করে এই সমাজের পরিবর্তন ঘটিয়েছে। আবার দাস সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে যে ভাবধারা সামন্ত প্রভুরা, শাসক শ্রেণী সাধারণ কৃষকদের মধ্যে প্রচার করেছিল, সেই ভাবধারার বিপরীত ইডিওলজির বিপক্ষে আবার কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে পুরো সামন্তবাদকে উচ্ছেদ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা
চালু করেছে। আজকের এই সমাজতান্ত্রিক, আজকের এই পুঁজিবাদী ব্যবস্থার যে উদারনৈতিক গণতান্ত্রিক হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার ধারক বাহক। এই পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদের ধারক বাহক, পুঁজিবাদকে যারা লেখক সাহিত্যিক যারা রাষ্ট্রবিজ্ঞানী সমর্থন করেছেন তারা উদারনীতিবাদী দার্শনিক। এই উদারনীতিবাদকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তুলে ধরেছেন পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য। পুঁজিবাদের রূপ পাল্টায়, শোষণের ধরন পাল্টায়, কিন্তু শোষণ কমে না, শোষণ উঠে না। তাই মতাদর্শগত ভাবে সাধারণ মানুষের মধ্যে মতাদর্শ গড়ে তুলতে হবে। তাই মতাদর্শ শাসক শ্রেণী ভুংভাং মতাদর্শ সেই বিভ্রান্ত করবে, জনগণকে বিপথে পরিচালিত করবে। অনেক সময় সরকার জনগণের মধ্যে একটা নতুন ভাবনা তৈরি করে। জনগণের মধ্যে সরকার বিরোধী মতাদর্শ যখন গড়ে ওঠে তখন সরকার কৃত্রিম ভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। যখন জনগণের মধ্যে সরকার বিরোধী মতাদর্শ ইডিওলজি গড়ে উঠছে তখন সরকার দাঙ্গা বাঁধিয়ে দেয় কৃত্রিম ভাবে। যখন জনগণের মধ্যে সরকার বিরোধী ইডিওলজি তৈরি হয় তখন কি করে, অনেক সময় ফোর্স লাগিয়ে দমন করে দেয়। আবার সরকার বিরোধী জনমত গড়ে উঠলে তারা প্রয়োজনে বন্যা সৃষ্টি করে, খরা সৃষ্টি করে। এইগুলো অভাব ডেকে নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে। জনগণ ভাবে এ সরকার কত জনদরদী। এইভাবে কিন্তু ভাবধারা বিভ্রান্ত করে, মতাদর্শ বিভ্রান্ত করে। তাই কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালের লেখা, মার্কস এঙ্গেলসের লেখা, তিনি বলেছেন যে প্রত্যেকটা শ্রেণী ভিত্তিক শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে যেভাবে শাসক শ্রেণী সম্পদশালী শ্রেণী ভাবধারা তৈরি করে সেই ভাবধারাটা সাধারণ মানুষের মধ্যে প্রচার করেছে, সাধারণ মানুষ সাময়িকভাবে মেনে নিয়েছে। আবার তার বিপরীতে শোষিত বঞ্চিত মানুষ, তাদের মধ্যে আবার উল্টো ভাবধারা তৈরি হয়েছে, ইডিওলজি তৈরি হয়েছে। তার ফলে হয়েছে শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম। তাই আজকে পুঁজিবাদী সমাজে শাসক শ্রেণী বুর্জোয়া শ্রেণী ধনিক শ্রেণী তারা সরকারকে নিজেদের কন্ট্রোলে রাখে। তারা রাষ্ট্রকে একটা বৈধ প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে। মার্ক্সবাদে বলা হয়েছিল রাষ্ট্র একটা শ্রেণী শোষণের হাতিয়ার, রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। যদিও মার্ক্স তার জার্মান আইডিওলজি গ্রন্থে বলেছেন রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের স্বতন্ত্র একটা ভূমিকা আছে। সেই ভূমিকাকে তুলে ধরেছে আজকের ক্যাপিটালিস্টরা, যে রাষ্ট্র ভালো প্রতিষ্ঠান, শ্রেণী শোষণের হাতিয়ার এ নয়। আজকে পাশাপাশি যারা মার্ক্সবাদী যে দর্শন মার্কসিজম, সেখানেও তাদেরকে নতুন ভাবে ভাবতে হচ্ছে। যে এক্ষেত্রে গ্রামসি বলেছেন যে শুধু অর্থনীতি দিয়ে ভাবলে হবে না। অর্থনীতি যেমন উপরি তলের শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক মতাদর্শ, এই ভাবধারাগুলি পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, অর্থনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি আবার এই রাজনৈতিক ভাবাদর্শ, রাজনৈতিক মতাদর্শও কিন্তু আবার অর্থনীতিকে প্রভাবিত করে। তাই আজকের পুঁজিপতিরা, আজকের পুঁজিপতিদের দালাল সরকার, ডেমোক্রেটিক স্টেটের পুঁজিপতি ধনিক শ্রেণীর দালাল গভর্নমেন্টরা, তারা রাষ্ট্রকে খুব ভালো প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছে। রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার নয়, রাষ্ট্রের স্বাধীনতা আছে, রাষ্ট্র মানুষের কল্যাণ করে। এবং তারা নতুন একটা ভাবধারা এইভাবে তৈরি করছে। সেই ভাবধারাটা সেই ভাবধারার মাধ্যমে শ্রমজীবী মানুষের মধ্যে আধিপত্য বিস্তার করছে। আজকে শ্রমজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তারাই হলো শ্রমজীবী মানুষ। দোকানদার, ফেরিওয়ালা, মধ্যবিত্ত থেকে নিচে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দরিদ্র মানুষ। সুতরাং এই মানুষগুলির মধ্যে শাসক শ্রেণী একটা ইডিওলজি তৈরি করতে দিচ্ছে যে এই ক্যাপিটালিজম ভালো, এই ডেমোক্রেটিক সিস্টেম ভালো। আর এই রাষ্ট্রগুলো প্রয়োজন যখন হচ্ছে তখন দেশের জনগণকে বিভ্রান্ত করে যুদ্ধের আবহাওয়া তৈরি করছে কৃত্রিম ভাবে। যুদ্ধ
বাঁধানোর জন্য জাতীয় স্বার্থের কথা বলে, রাষ্ট্রের স্বার্থের কথা বলে, দেশের শোষিত বঞ্চিত মানুষের আয়ের টাকায় অস্ত্র কিনে অস্ত্র ভান্ডারকে পরিপূর্ণ করছে। প্রত্যেক দেশের শাসক শ্রেণী শ্রেণীগতভাবে তাদের স্বার্থ এক। সেই জায়গায় গ্রামসি বলছেন, ইটালির একজন মার্ক্সবাদী চিন্তাবিদ, যিনি মুসোলিনির সময়ে তিনি মার্ক্সবাদের প্রচারে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাকে মুসোলিনি এক না একটা তান্ত্রিক শাসক হিসাবে জেলে পুরে রেখেছিলেন, এবং জেল থেকে প্রেজেন্ট নোটবুক তিনি বই লিখেছিলেন, এবং তিনি আধিপত্যের ধারণার কথা বলেছেন যে শ্রমজীবী আজকে পুঁজিপতি শ্রেণী যেমন তাদের ইডিওলজি তৈরি করে ভালো সাজছে, জনগণকে বিভ্রান্ত করছে, হ্যাঁ, তেমনি ভাবে বিপরীতে শ্রমজীবী মানুষের মধ্যে মতাদর্শগত কাঠামো তৈরি করতে হবে। শ্রমজীবী মানুষকে বুঝতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করতে হবে, সঠিক মূল্যবোধ। শাসক শ্রেণী যে মূল্যবোধ তৈরি করছে, যেই মূল্যবোধ হচ্ছে শাসক শ্রেণীর স্বার্থে মূল্যবোধ, এই কথাটা কিন্তু শ্রমজীবী মানুষকে বুঝতে হবে। বিভ্রান্ত হইলে হবে না, তাদের বক্তৃতায় ভুলে গেলে হবে না, অনুপ্রাণিত হলে হবে না, প্রভাবিত হলে হবে না, শাসক শ্রেণী কথা বিশ্বাস করা যাবে না। তাই শাসক শ্রেণীর পক্ষে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আবেগ এবং 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 কি বলবো মানে বিশ্বাস করা যাবে না। বিপরীত ভাবে শ্রমজীবী মানুষকে একটা সংগঠিত হতে হবে এবং আলাদা একটা ইডিওলজি তৈরি করতে হবে, প্রতিবাদী ইডিওলজি তৈরি করতে হবে, অ্যান্টি ফোর্স তৈরি করতে হবে। অ্যান্টি ফোর্সের মধ্য দিয়ে শাসক শ্রেণীর এই দালালি এবং এই শাসক শ্রেণী মানুষের মধ্যে যে মতাদর্শ চালিয়ে দিচ্ছে, বিভ্রান্ত করছে মানুষকে, এবং অন্যায় জিনিস ভালো বলে প্রচার করছে, এই ধরার ক্ষমতা শ্রমিক শ্রেণীর মধ্যে থাকতে হবে। আজকে এটা ভাবতে হবে যে শাসক শ্রেণী যে আধিপত্য বিস্তার করছে তাদের ইডিওলজি তুলে ধরে, কিন্তু আজকে সারা পৃথিবীতে শাসক শ্রেণী বিভিন্ন দলে উপদলে বিভক্ত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক শ্রেণীর মধ্যে, ধনিক শ্রেণীর মধ্যে খণ্ড বিখণ্ড আছে। আজকে ক্যাপিটালিস্টরা তারা কে বেশি পুঁজি বিনিয়োগ করবে, কে বেশি লাভ করবে, তার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। তাদের বাজেট দখল নিয়ে দ্বন্দ্ব আছে, রাষ্ট্রের দ্বন্দ্ব আছে। আজকে বাণিজ্য করার ক্ষেত্রে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো কে বেশি বাণিজ্য করবে, কে বেশি আধিপত্য বিস্তার করবে অন্য দেশের উপর, কে বেশি অন্য দেশের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেবে, নয়া উপনিবেশবাদ কায়েম করবে, কে বেশি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করবে এবং নয়া সাম্রাজ্যবাদ কায়েম করবে, তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুতরাং পুঁজিপতি দেশগুলো তাদের মধ্যে ঐক্য নেই, এবং একটা দেশের মধ্যে পুঁজিপতি শ্রেণী আজকে দলে উপদলে বিভক্ত। তাই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ইডিওলজি কে গ্রহণ করতে হবে, যে ইডিওলজি এই শোষণের বিরুদ্ধে লড়াই করবে, যে ইডিওলজি যে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করছে, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়েম করছে, গণতন্ত্রের নামে নাৎসিবাদ কায়েম করছে, গণতন্ত্রের নামে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, গণতন্ত্রের নামে সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তার অভাব, মানুষের স্বাস্থ্য পরিষেবার অভাব। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষকে, সাধারণ মানুষের মধ্যে একটা নতুন ইডিওলজি তৈরি করতে হবে। এই ইডিওলজির হাতে ক্ষমতা নিতে হবে, এবং যারা ধনিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের ইডিওলজিকে নস্যাৎ করে দিতে হবে, এবং শ্রমজীবী মানুষের যে আধিপত্য, মতাদর্শগত আধিপত্য, সর্বহারার আদর্শ মতাদর্শ, তাই মার্ক্সবাদী বলা হয়েছে যে শোষিত বঞ্চিত খেটে খাওয়া মানুষের সংগ্রাম করতে হবে তিন দিক থেকে। একটা দিক হচ্ছে অর্থনৈতিক দাবির ভিত্তিতে লড়াই করতে হবে, মজুরি বৃদ্ধির জন্য, আর্থিক নিরাপত্তার জন্য। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। এই আর্থিক নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে গেলে মতাদর্শকে গুরুত্ব দিতে হবে, ইডিওলজি গড়ে তুলতে হবে। ইডিওলজি গড়ে না তুললে সাধারণ মানুষ লড়াই করবে না, সাধারণ মানুষ জীবন দিতে প্রস্তুত হবে না। তার কারণ সাধারণ দরিদ্র মানুষকে এমন আদর্শ তৈরি করতে হবে
তাদের লড়াই করতে হবে শেষ পর্যন্ত, কিন্তু রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। দানবীয় রাষ্ট্র যেটা হলো হবস বলেছিলেন, যেটা দি প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি বলেছিলেন যে স্টেট পাওয়ারকে হাইলাইট করতে হবে, সেই স্টেট পাওয়ারের যে কত ভয়ঙ্কর রূপ যদি সাধারণ মানুষ লড়াইয়ে যায় তাহলে সেটা বুঝতে পারা যায়। যখন ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রনায়ক, তার বন্ধু বলোভিয়ার জঙ্গলে বিপ্লবী চে গুয়েভারা লড়াই করছেন আমেরিকার সেনার বিরুদ্ধে, আমেরিকার সেনা বিপ্লবী চে গুয়েভারাকে আহত করে তার হাত কেটে মেডিসিন মিশিয়ে ফিদেল কাস্ত্রোর কাছে পাঠিয়ে দিয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে যে ফিদেল কাস্ত্রো যাতে মনোবল হারিয়ে যায়। ফিদেল কাস্ত্রো সমাজতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিলেন, 40 বছর ধরে ক্ষমতায় ছিলেন, কিউবার রাষ্ট্র ক্ষমতায়। বিভিন্নভাবে আমেরিকা ফিদেল কাস্ত্রোকে প্রায় 266 বার হত্যার পরিকল্পনা নিয়ে ব্যর্থ হয়েছিল। একটাই অপরাধ হচ্ছে যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মতাদর্শ তৈরি করার মানুষ এই মানুষটি। আমেরিকার দাদাগিরি, আমেরিকার শোষণ, দরিদ্র একটা দেশের ধনীরা যেমন দেশের অভ্যন্তরের মানুষকে শোষণ করে, তেমনি দেশের আন্তর্জাতিক স্তরে যারা ধনী দেশ তারা গরিব দেশগুলোকে শোষণ করছে, নিংড়ে নিচ্ছে। সে দরিদ্র দেশের মানুষরা খেটে খুটে খাবার জোটাতে পারছে না। কেন? এই বিদেশি শোষণ। আজকে উপনিবেশবাদ নিপাত যাক, যতই স্লোগান দেওয়া হোক না কেন, আজকে সাম্রাজ্যবাদ নিপাত যাক, যতই স্লোগান দেওয়া হোক না কেন, বড় বড় মহারথীদের, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মুখে যতই শোনা যাক না কেন, এটা কিন্তু একটুও দূর হয়নি। আরো নতুন নতুন কৌশলে উন্নত দেশগুলো গরিব দেশকে কিভাবে শোষণ করবে তার ফন্দি ফিকিরে ছাড়ছে। তাই এ ব্যাপারেও সারা পৃথিবী ব্যাপী একটা ইডিওলজি তৈরি করতে হবে, একটা ইডিওলজি মতাদর্শ তৈরি করতে হবে, বিশ্ব জনমত তৈরি করতে হবে, সঠিক জনমত তৈরি করতে হবে, সদা জাগ্রত সচেতন জনমত তৈরি করতে হবে। যে জনমতের কাছে শাসক শ্রেণী ক্যাপিটালিস্টদের ভাবধারা, শাসক শ্রেণীর ভাবধারা, ক্যাপিটালিস্টদের ভাবধারা, ধনীদের ভাবধারা সাধারণ মানুষের মধ্যে প্রচার করলেও তারা ব্যর্থ হবে। তার বিপরীতে শ্রমজীবী মানুষের ইডিওলজির দ্বারা অনুপ্রাণিত হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।